হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং তোমরা পড়াশোনা করছো। তো আজকে আমরা নবম শ্রেণী ছাত্রদের যে ভিডিও ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসে আমরা ফিরে এলাম। আজকে আমরা যেটা আলোচনাটা করছি যে সেই পরমাণুর গঠন চ্যাপ্টারটা। তো সেই পরমাণুর গঠন চ্যাপ্টারটিতে আমরা কি বিষয়বস্তু রয়েছে তার একটা সংক্ষিপ্ত ভিডিও আমরা আগে আলোচনা করেছি ভিডিওতে। তো আজকে আমরা প্রথম ক্লাসে যেটা পড়াবো সেই চ্যাপ্টারের সেটা কি না, পরমাণু সম্পর্কিত যে প্রাথমিক ধারণা ছিল, যেখানে আমরা সেই পরমাণু অবিভাজ্য যেটা আমরা জানতাম, সেখান থেকে কিভাবে পরমাণুকেও যে ভাগ করা যায় বা পরমাণুকেও যে ভেঙে ফেলা যায় এবং তার মধ্যে যে আরো অন্যান্য কণাগুলোর অস্তিত্ব রয়েছে। যদিও আমরা এটা নিচু ক্লাসগুলোতে জেনে নিয়েছি, কিন্তু কি সেই পরীক্ষাগুলো যার মাধ্যমে এই সমস্ত কণাগুলোর আবিষ্কার হয়েছে সেইগুলো কিন্তু আমরা এই নবম শ্রেণীতে জানবো ডিটেলসে। তো পরমাণু অবিভাজ্য অর্থাৎ পরমাণু কি জিনিস না, কোন একটা পদার্থকে যখন আমরা ভাঙতে চেষ্টা করি, ভেঙে ছোট ছোট টুকরোতে করতে চেষ্টা করব, তো কত দূর পর্যন্ত ভাঙা সম্ভব, ভাঙতে ভাঙতে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। তো আলটিমেট একটা পরম অণু পর্যন্ত যাওয়া সম্ভব, সেই যে এবং যাকে আর তার থেকে ভাঙা সম্ভব নয়, সেই যে পরম যে ক্ষুদ্রতম কণা যাকে আমরা পরমাণু নাম আমরা দিয়েছি। অর্থাৎ এটা আমরা দেইনি, বিভিন্ন যে গ্রিক দার্শনিক থেকে শুরু করে ভারতীয় দার্শনিক প্রায় 500 বিফোর খ্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের 500 বছর পূর্বে ভারতীয় দার্শনিক কনাদ কিন্তু তিনি পরমাণুর অর্থাৎ অ্যাটম সম্পর্কে ধারণা দিয়েছেন। পরবর্তীকালে 400 থেকে 500 বিসির মধ্যে যে বিভিন্ন গ্রিক দার্শনিকরা, লিওইপাস কিংবা ডেমোক্রেটাস, বিভিন্ন সমস্ত যে দার্শনিকরা এসেছিলেন, তারাও কিন্তু এই মহর্ষি কণাদের যে তত্ত্বকেও তারা সমর্থন করে পরমাণুর অস্তিত্বকেই তারা স্বীকার করেছেন, যে যেটা ক্ষুদ্রতম কণা অর্থাৎ পরম অণু একটা, সেটাকে আর ভাঙা সম্ভব নয়। পরবর্তীকালে অনেক বছর পরে প্রায় 1808 খ্রিস্টাব্দের দিকে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন তিনি কিন্তু এই যে পরমাণুর যে প্রাচীন ধারণা ছিল সেই ধারণাটিকে আরো সুস্পষ্ট ভাবে তিনি প্রকাশ করে তার একটা কতগুলো স্বীকার্য দিয়ে তিনি একটা পরমাণুবাদ প্রকাশ করেন, ডাল্টনের পরমাণুবাদ। তিনি ডাল্টনের পরমাণুবাদের যে মূল স্বীকার্যগুলি ছিল, পোস্টুলেট গুলো ছিল, সেগুলো কি কি না, প্রত্যেক পদার্থ ক্ষুদ্র যে পরমাণু দিয়েই তৈরি, অবিভাজ্য হবে, সেই সমস্ত অবিভাজ্য পরমাণু দিয়েই তৈরি। দ্বিতীয়ত কি ছিল, একই যদি পদার্থ হয়ে থাকে, সেই একই পদার্থের পরমাণুগুলো যে কোনো জায়গায় আমরা যদি সেই পরমাণুগুলোকে দেখি, তাদের ধর্ম, যে বৈশিষ্ট্য, গঠন সবকিছুই একই হবে। তো একই মৌলের, তাহলে প্রথম হচ্ছে অবিভাজ্য, তারপরে হচ্ছে একই মৌলের বা একই পদার্থের, তখন একই পদার্থের পরমাণুগুলোর যে পরমাণুগুলোর যে ধর্ম, বৈশিষ্ট্য একই ধরনের হবে। ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুগুলোর কি হবে, বৈশিষ্ট্য, ধর্ম ভিন্ন ভিন্ন হবে। তাছাড়া কি, এই পরমাণুগুলো যখন কোনো রাসায়নিক বিক্রিয়া করবে, তারা কিন্তু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে তারা যৌগ তৈরি করে। অর্থাৎ তিনি যৌগিক পরমাণুর কথাও বলেছেন, যৌগিক পরমাণু অর্থাৎ দুই বা ততোধিক পদার্থের পরমাণুগুলো জুড়ে তৈরি হবে যৌগিক পরমাণু। তো এই রকম ভাবে তিনি পরমাণুবাদ তিনি প্রকাশ করলেন, এবং এই পরমাণুবাদে তার প্রধান বক্তব্য ছিল পরমাণু হচ্ছে অবিভাজ্য। তো এই বদ্ধ ধারণা বা এই যে বিজ্ঞানসম্মত ধারণাটা কিন্তু প্রায় 100 বছর ধরে কিন্তু
প্রায় 100 বছর ধরে কিন্তু বিজ্ঞান মহলে এটা সমাদৃত হয়। কিন্তু কতগুলো বিচ্ছিন্ন পরীক্ষা বা বিচ্ছিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে যাওয়ার সময় বিজ্ঞানীরা কিছু ঘটনা পর্যবেক্ষণ করেন। প্রায় যে 19 শতকের শেষ দশকে দিকে যে সমস্ত অনেক ঘটনাগুলো ঘটবে, যেই ঘটনাগুলো কিন্তু যে সেই বদ্ধমূল ধারণা যে পরমাণু অবিভাজ্য, সেইটার ধারণায় কিন্তু কুঠারাঘাত হানবে। তো প্রথম দিকে সর্বপ্রথম এই বিভাজ্য পরমাণুকেও যে বিভাজ্য করা যায় তার ধারণাটা কিন্তু যে আমরা পেয়ে যাব হচ্ছে মাইকেল ফ্যারাডে যখন 1814 খ্রিস্টাব্দে, মাইকেল ফ্যারাডে তিনি হচ্ছে যখন কেমিস্ট্রির ক্ষেত্রে তিনি হচ্ছে যখন তড়িৎ বিশ্লেষণ করছিলেন কোন পদার্থের তড়িৎ প্রবাহ পাঠিয়ে, তো সেই সময় 1834 খ্রিস্টাব্দের দিকে তিনি কিন্তু দেখবেন যে পদার্থের মধ্যে আয়ন তৈরি হচ্ছে, আধানের চলাচল হচ্ছে, তো কোন জায়গায় প্লেটের যে ভর বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত ঘটনাগুলো তিনি লক্ষ্য করে সেখানে কিন্তু তিনি একটা ধারণা পেয়েছিলেন যে পদার্থের পরমাণুও কিন্তু ভাঙা সম্ভব, যেখানে আধানগ্রস্ত কিছু কণার অস্তিত্ব তিনি অনুভব করেন। তো পরবর্তীকালে উইলিয়াম ক্রুক্স যখন 1878 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্রুক্স যখন 1878 খ্রিস্টাব্দে ডিসচার্জ টিউবের মধ্যে অর্থাৎ তড়িৎ মোক্ষণ নল কি একটা প্রায় বায়ুশূন্য কাঁচের যে টিউব, প্রায় 0.01 মিলিমিটার অফ এইচজি, যে অর্থাৎ 0.01 উচ্চ যে মিলিমিটার উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভ যে চাপ দিতে পারে, সেই রকম চাপের বায়ু এখানে, অর্থাৎ খুব হালকা পরিমাণে বায়ু প্রায় নেই বললে চলে। বায়ু তাহলে কি করা হয়েছে না, কোনো একটা গ্যাস যাবে সাইডে পাম্প লাগিয়ে পাম্পের সাহায্যে বায়ুকে নিষ্কাশন করে নেওয়া হচ্ছে। এইরকম বায়ু শূন্য চেম্বারের মধ্যে তড়িৎ দ্বার রেখে, ক্যাথোড আর অ্যানোড রেখে তিনি যখন তড়িৎ কত ভোল্টেজ, প্রায় এখানে 10,000 ভোল্টেজ এবং তার থেকে বেশি 10,000 ভোল্টেজের মতো তড়িৎ যে বিভব প্রয়োগ করে যখন তিনি তড়িৎ পাঠানোর চেষ্টা করলেন, তিনি একটা বিস্ময়কর ঘটনা দেখলেন। তিনি সেইখানে দেখলেন যে ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার বলা হয় ক্যাথোড থেকে যেন এক ধরনের অদৃশ্য কণার স্রোত কিন্তু বইছে, অদৃশ্য কণার একটা স্রোত যেন বইছে অ্যানোডের দিকে, এবং এটা কিন্তু একটা কণার স্রোত, এটা কোনো রশ্মি নয়। তো আমরা এটাকে যেটা বলছি ক্যাথোড রশ্মি বলে নাম করলেও এটা কিন্তু কোনো রশ্মি নয়, এটা হচ্ছে কণার স্রোত। তো এই কণার স্রোত কারণ কি, এর সামনে তিনি আরো কিছু এই যে রশ্মিটার বৈশিষ্ট্য জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করে তিনি এই ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করলেন। প্রথমত তিনি দেখলেন যে এর সামনে যদি কোনো অবস্ট্রাকল রাখা হয়, অস্বচ্ছ বস্তু রাখা হয়, শুধুমাত্র ছায়া তৈরি হয়, কোনো প্রচ্ছায়া তৈরি হয় না। আমরা আলো নিয়ে যখন পড়েছি জানি কোনো বড় আলো উৎসের সামনে কোনো বড় বস্তু রাখলে তার একটা ঘন কালো ছায়া তৈরি হয় আর একটা অস্পষ্ট ছায়া তৈরি হয়। সেই অস্পষ্ট ছায়াটাকে বলা হচ্ছে প্রচ্ছায়া, আর ঘন কালো ছায়াটাকে বলা হচ্ছে ঘন কালো ছায়াটা প্রচ্ছায়া আর অস্পষ্ট ছায়াটা উপচ্ছায়া। তো ঠিক এক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকল রাখলে কোনো উপচ্ছায়া তৈরি হচ্ছে না, তাহলে এটা একটা রশ্মি কিন্তু প্রকৃতপক্ষে একটা কণার স্রোত। দ্বিতীয়ত, এই যে রশ্মি বা স্রোতের সামনে যদি কুপরিবাহী কোনো মাইকা বা অভ্রের পাতলা পাত দিয়ে তৈরি পাখা রাখা হয়, দেখা যাবে সে ঘুরতে শুরু করেছে। তো এখানে তাহলে নিশ্চয়ই তার একটা ভরবেগ রয়েছে, বাধা দিয়ে তাকে ঘোরাতে সক্ষম হচ্ছে ধাক্কা দিয়ে। তাছাড়া এই রশ্মিটা দেখা যাচ্ছে যে একটা তড়িৎ ক্ষেত্র যদি বাইরে থেকে একটা পজিটিভ আর নেগেটিভ পাত যুক্ত করে আমি এর সঙ্গে প্রভাব খাটাই, ওর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, দেখা যাবে যে এই রশ্মিগুলো কিন্তু ধনাত্মক পাতের দিকে বেঁকে যাচ্ছে। তো এই ধরনের কতগুলো যে বৈশিষ্ট্য আমরা কিন্তু ক্যাথোড রশ্মির জানতে পারবো, যেটা জানা গেল প্রধানত ঋণাত্মক যে কণার স্রোত।
তো 1878 খ্রিস্টাব্দের দিকে কিন্তু এইভাবে একটা নেগেটিভ কণা যে রয়েছে এবং পদার্থের মধ্যে আছে, সমস্ত পদার্থের মধ্যে কি করে সেটা প্রমাণ হবে, যখন আমি এই যে ডিসচার্জ টিউবের মধ্যে বিভিন্ন গ্যাস রাখলাম, কখনো হাইড্রোজেন, কখনো হিলিয়াম, কখনো আর্গন, কিংবা আরো অক্সিজেন, আমরা যে কোনো গ্যাস রেখেও যদি পরীক্ষাটা করতে থাকি দেখা যাবে ঠিক একই ঘটনা ঘটছে। অর্থাৎ ক্যাথোড থেকে কিংবা ক্যাথোড পাথ হিসাবে আমরা যে তড়িৎদ্বারটা ধাতু ব্যবহার করছি সেই পাথটাকেও যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ সেটাকে যদি বিভিন্ন ধাতুর ব্যবহার করি, তখনও কিন্তু সেম ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। তাহলে বিষয়টা কি, নিশ্চয়ই ওই যে কণাটা বেরোচ্ছে সমস্ত পদার্থের মধ্যেই সে থাকে। তো এইভাবেই কিন্তু যে একটা নেগেটিভ কণার যে অস্তিত্ব জানা গেল উইলিয়াম ক্রুক্সের পরীক্ষা এবং তার পরবর্তী বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষাগুলোর মধ্য দিয়ে, তো সেটা এই পরবর্তী কালে বিজ্ঞানী যে থমসন কিন্তু 1897 এর দিকে তিনি আবিষ্কার করবেন হচ্ছে, তিনি নামকরণ মানে আবিষ্কার করে ফেলবেন হচ্ছে ওই ইলেকট্রন নামক কণাটিকে, ইলেকট্রনের আবিষ্কার হবে। অর্থাৎ যদিও এটার অস্তিত্ব আগে জানা হয়ে গেছে উইলিয়াম ক্রুক্সের পরীক্ষা কিংবা মাইকেল ফ্যারাডের পরীক্ষাগুলোতে আমরা জানতে পেরেছি, কিন্তু সুস্পষ্টভাবে যে থমসন কিন্তু আরো বহু সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তিনি এই নেগেটিভ আধানগ্রস্ত কণাটির যে সঠিক অস্তিত্ব তিনি নির্ণয় করেন। সেখানে তিনি ইলেকট্রনের ভর, মানে আধান এবং ভরের একটা অনুপাত তিনি কিন্তু নির্ণয় করবেন। সেই মানটাও তোমরা জানবে 1.78 সম্ভবত ইনটু 10 টু দি পাওয়ার যে মাইনাস যে সামথিং, কারণ ইলেকট্রনের মান আর ভরগুলোর মান বসালে একটা তুমি মান পেয়ে যাবে। তো E/m এর মানটাও কিন্তু এই যে থমসন এটা আবিষ্কার করে। যদিও আবিষ্কারের জন্য তিনি বহু পরে 1906 এর দিকে তিনি কিন্তু নোবেল প্রাইজও পাবেন। পরবর্তীকালে ইলেকট্রন আবিষ্কার করলেও নামকরণটা কিন্তু বিজ্ঞানী থমসন করেনি, করেছেন স্টোনি নামক বিজ্ঞানী নামকরণ করেছেন। স্টোনি 1911-12 খ্রিস্টাব্দের দিকে তিনি নামকরণটা করেছেন। এবারে আমরা এই ইলেকট্রন নামক কণাটিকে আমরা সংক্ষিপ্ত ভাবে, তো আমরা পরমাণুর মধ্যে মানে পরমাণুকেও বিভাজ্য করা গেল এবং পরমাণুর মধ্যে একটা যে সাব অ্যাটমিক কণা রয়েছে সেই সাব অ্যাটমিক কণার একটা অস্তিত্ব আমরা পেয়ে গেলাম, যাকে আমরা নাম দিলাম ইলেকট্রন। তো এই ইলেকট্রনটার ভর এবং আধান পৃথকভাবে বহু বিজ্ঞানীরা কিন্তু নির্ণয় করেছেন, বিশেষ করে মিলিকান তার বিখ্যাত ওয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে কিন্তু একটা ইলেকট্রনের আধান তিনি নির্ণয় করেছেন। তো ইলেকট্রনের ভর কত, আধান কত, আমরা যদি ভর বলি এটা কিন্তু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। তো এই সমস্ত এগুলোর এক্সপেরিমেন্ট কি করে মানগুলো আবিষ্কৃত হয়েছে সেখানে আমরা আলোচনা করছি না, আমরা এখানে শুধু তার মানগুলো মনে রাখবো, এটা এসআই পদ্ধতিতে। আবার ইলেকট্রনের যে আধানের মান এটা নেগেটিভ 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তো এইরকম একটা ক্ষুদ্র ভর এবং ক্ষুদ্র আধান বিশিষ্ট একটা কণা যেটা সমস্ত পদার্থের মধ্যে পাওয়া যাচ্ছে। তো একে সিম্বলিক্যালি আমরা প্রকাশ করি, এর ভরটা যেহেতু নগণ্য, তো আমরা পরমাণুর যে প্রকাশ ভঙ্গি, পরমাণুকে সাংকেতিক আকার যেভাবে প্রকাশ করা হয় থাকে, ইলেকট্রনকে কিন্তু এভাবে আমরা সেখানে প্রকাশ করে থাকি। তো এই যে ক্ষুদ্র ভর, এই ভর পরিমাপকারী একক আমরা জানি যে ক্ষুদ্র ভর পরিমাপকারী একক হচ্ছে ইউ বা অ্যাটমিক মাস ইউনিট, যাকে আমরা জেনেছি যে আমরা প্রথম যে চ্যাপ্টারটাতে পড়েছিলাম সেখানে আমরা একটা সংক্ষিপ্ত সংজ্ঞাও পেয়েছিলাম যে 1/12 গুণিত কার্বনের একটি পরমাণুর ভর, এইটা করে আমরা এখানে পেয়েছিলাম না 1.6603 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। তো এই ক্ষুদ্রতম এককটাকে দিয়ে যদি আমি ইলেকট্রনের ভর বার করি তাহলে এই যে মানটাকে দিয়ে ওকে যদি ভাগ করি আমি একটা অ্যাটমিক মাস ইউনিট কিংবা যাকে আমরা ডাল্টন কিংবা অ্যাস্টন বিভিন্ন নামকরণ ইউ একক প্রভৃতি বলেও জেনেছি,
তো 9.11 ইন্টু 10⁻³ কে ইউ দিয়ে ভাগ করলে, এক ইউ দিয়ে ভাগ করলে ইউ এককে আমি পাবো। ইউ এর মানটা আমি যদি বসাই 1.6603 ইন্টু 10⁻27, তো দেখতেই পাচ্ছ অনেক ক্ষুদ্র হবে এর মান। ঠিক একইভাবে ইলেকট্রনের আবিষ্কারটা তো হলো, তার বিভিন্ন যে বৈশিষ্ট্য এবং যে আধান ভর এগুলো সব জানা গেল। এরপরে চলে আসছি যে পরবর্তী কণা। আবার আমরা জেনেছি যে পরমাণু হচ্ছে নিস্তড়িত, কিন্তু আমরা তার মধ্যে পেলাম নেগেটিভ আধানগ্রস্ত কণা। তাহলে নিশ্চয়ই পজিটিভ আধানগ্রস্ত কণাও কিন্তু রয়েছে, না হলে পজিটিভ আর নেগেটিভ না মিললে কখনো তো শূন্য হওয়া সম্ভব নয়। তো ঠিক একইভাবে গোল্ডস্টাইন, যেমন ইউগেন গোল্ডস্টাইন যখন 1886 সালের দিকে পরীক্ষা করছিলেন, তিনি একটু পরীক্ষার রদবদল করলেন। তো এরপরে আমরা চলে আসছি প্রোটনের আবিষ্কার সম্পর্কিত তার ছোট যে ইতিহাস। এখানে আমরা ঠিক একই রকম ডিসচার্জ টিউবের মধ্যে যে ইউগেন গোল্ডস্টাইন কি করছিলেন, ক্যাথোড নিয়েছিলেন, কিন্তু অ্যানোডটাকে তিনি করলেন ছিদ্র ছিদ্র অ্যানোড তিনি নিলেন, এবং নিয়ে ঠিক একই রকম ভাবে তিনি উচ্চ হাই ভোল্টেজ প্রয়োগ করলেন, 10,000 ভোল্টেজ বা তার থেকে বেশি, যে প্রয়োগ করে দেখলেন যে কিছু অদৃশ্য কণা কিন্তু এই ছিদ্র পথ ভেদ করে, ক্যাথোড হিসাবে না, এটাকে আমি অ্যানোড হিসাবে, আর ক্যাথোডটাকে ছিদ্র ছিদ্র করে দিয়েছি। ক্যাথোডকে ছিদ্র ছিদ্র করে দিলে দেখা যাবে যে অ্যানোড থেকে কোনো অদৃশ্য নিশ্চয়ই কণা বা ওই দিক থেকে কোনো কণা এসে যে পিছন পাশের দেওয়ালে আমি যদি কোনো প্রতিপ্রভা যুক্ত জিঙ্ক সালফাইড কিংবা ফসফার এর প্রলেপ দিয়ে রাখি, এখানে ছোট ছোট আলোকিত অংশ তৈরি করছি। তো এক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমি যদি এখানে ভিন্ন ভিন্ন পরিমাণ অ্যানোড কিংবা মাঝে থাকা গ্যাসটা হাইড্রোজেন থেকে শুরু করে হিলিয়াম বা ভিন্ন ভিন্ন যে পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট গ্যাস নিয়েও যদি দেখি যে একই ধরনের এখানে কিন্তু ঘটনা ঘটছে, এবং হাইড্রোজেন নিয়ে পরীক্ষা করলে সর্বাপেক্ষা কম ভর বিশিষ্ট সব সময় যে একটা পজিটিভ আধানগ্রস্ত কণা পাচ্ছি। আর যে সমস্ত পজিটিভ কণাগুলোর যে পাওয়া যাচ্ছে সবগুলোই কিন্তু এই হাইড্রোজেনের গুণিতক যে ভরের গুণিতক হারে কিন্তু মানগুলো পাওয়া যাচ্ছে। তো এইভাবে গোল্ডস্টাইন যখন তিনি পরীক্ষা করেছিলেন, ইউগেন গোল্ডস্টাইন, তখন প্রায় 1886 সালের দিকে তিনিও একটা ধনাত্মক কোনো কিছু রয়েছে পদার্থের মধ্যে তিনি সাজেস্ট করেছেন, অর্থাৎ পরমাণুর ভেতরেও কিন্তু ধনাত্মক আধানগ্রস্ত কণা রয়েছে। যেমন ভাবে ঋণাত্মক আধানগ্রস্ত কণার আবিষ্কার করে ফেলেছিলেন, অর্থাৎ খোঁজ পেয়েছিলেন উইলিয়াম ক্রুক্স, ঠিক একইভাবে গোল্ডস্টাইন কিন্তু পেয়ে গেছিলেন, কিন্তু তখনও আর তিনি ডেভেলপমেন্ট এর না করেননি বা বিজ্ঞান তেমনি ভাবে যে সঠিক যন্ত্র না থাকার জন্য আবিষ্কার হয়নি। পরবর্তীকালে রাদারফোর্ড যখন তিনি আমরা তার বিখ্যাত আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা একটা সূক্ষ্ম ভাবে করবেন, তো সেটার ফলটা আমরা পাবো হচ্ছে সেখানেই তিনি আবিষ্কার করবেন পরমাণুর ভেতরে থেকে একটা বিশেষ অংশে পজিটিভ কণাগুলোর অস্তিত্ব রয়েছে, কারণ সেখানে আলফা কণাগুলো ওইদিকে গতিশীল হয়ে তারা কিছু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিছু সোজা পথে বেরিয়ে যাবে, আবার কিছুগুলো পুরো 180 ডিগ্রিতে ঘুরে আসছে। আলফা কণাগুলো যতগুলো যারা যারা আসবে তাদের মধ্যে খুব কম সংখ্যক ঘুরে আসছে, অর্থাৎ মাঝখানে কোনো একটা জায়গা থেকে, যেটা এই রাদারফোর্ডের পরীক্ষাটা আমরা পরবর্তীকালে একটা ক্লাস জুড়ে আলোচনা করব। তো সেখানেই রাদারফোর্ড তিনি আবিষ্কার করে ফেলবেন প্রোটনের, এবং তিনি নামকরণটা কিন্তু প্রোটন করবেন, তার রাদারফোর্ড করবেন প্রোটন নাম, এবং প্রোটন নামকরণ করার পরে তিনিও যে ভিন্ন ভিন্ন বিজ্ঞানীদের সময় দ্বারা কিন্তু তাদের আধানের মান ভরের মান নির্ণীত হবে। তো আমরা সংক্ষিপ্ত ভাবে প্রোটনের যদি ভরটাকে বলি, এখানটাও কিন্তু আমরা জানবো যে প্রোটনের ভর তুলনামূলকভাবে ইলেকট্রনের ভরের থেকে অনেক বেশি হবে। মানটা কত না, সেখানে কিন্তু হবে 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক একইভাবে এই ভরটাকে যদি আমরা অ্যাটমিক মাস ইউনিটে বের করতে চাই, তো এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমরা কত ইউ একক হবে, তোমরা নিশ্চয়ই এটা হোমওয়ার্ক হিসাবে করবে, অর্থাৎ প্রায়
1 পয়েন্ট সামথিং এর কাছাকাছি, কারণ দুটো মান দেখতে পাচ্ছ প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। 1 পয়েন্ট সামথিং ইউনিট এককে হবে, ইউ এককে। আর এই ক্ষেত্রে প্রোটনের ভরটা কত হবে, বা প্রোটনের যে আধানও কিন্তু প্রোটনের আধান ইলেকট্রনের আধানের সঙ্গে সমান প্লাস 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। খুব কম আধান। তো এই প্রসঙ্গে বলে রাখছি, এই যে প্রোটন বা ইলেকট্রনের গায়ে থাকা আধানের মানটা, আধান জিনিসটা কি না, ভর তার সঙ্গে অ্যাসোসিয়েট আরেকটা প্রপার্টি হচ্ছে আধান। যেমন ভাবে আমরা বলতে পারি না যে কোনো মানুষের জ্বর হয়েছে মানে জ্বর আর মানুষটা আলাদা করা সম্ভব, তার সঙ্গে একটা অ্যাসোসিয়েট প্রপার্টির উদ্ভব ঘটে, আধানও ঠিক সেই রকমের একটা প্রপার্টি। তো সেই প্রপার্টিটার মান একটা এখানে নির্ণীত করা হয়েছিল, এই মানটা হচ্ছে এত। তাহলে এর মান হচ্ছে প্লাস, এ হচ্ছে নেগেটিভ, এ হচ্ছে পজিটিভ। তো এইভাবে একটা প্রোটনকে আমরা যেমন ইলেকট্রনকে প্রকাশ করে থাকি, এইভাবে একটা প্রোটনকেও সাংকেতিক আকারে আমরা প্রকাশ করে থাকি পি, যার ভর সংখ্যা 1 হিসাবে, প্লাস 1 হিসাবে, এইভাবে লিখে প্রকাশটা করে থাকি। তো তোমরা বুঝতেই পারছো প্রোটনের ভরের থেকে ইলেকট্রনের ভর অনেক গুণ কম, এবং প্রায় 1837 গুণ। আমরা বইতে যেটা পড়েছি, তোমরা এটা ভাগ করলে নিশ্চয়ই পেয়ে যাবে এই সংখ্যাটিকে এটা দিয়ে ভাগ করলে কত গুণ পেয়ে যাবে, কিংবা এটাকে যদি এটা দিয়ে ভাগ করো প্রায় 1837 এর ভাগের বা গুণের সমান ভরের দিক থেকে। তো ঠিক এইভাবে আলফা ইলেকট্রনের আবিষ্কার হলো আলফা কণা বিক্ষেপণের দ্বারা, প্রোটনের আবিষ্কার কিংবা প্রোটনের যে নামকরণ হলো, নামকরণটা প্রায় করবেন 1913 খ্রিস্টাব্দের দিকে রাদারফোর্ড কিন্তু নামকরণও করে দেবেন। এরপরে নিউক্লিয়াসের মধ্যে আমরা জেনে যাব শুধু প্রোটন নেই, নিউট্রনের আবিষ্কার। তো আজকের ক্লাসে আমরা যে তিনটা কণারই শুধুমাত্র সাবঅ্যাটমিক পার্টিকেল পড়ছি, তো তাদের আবিষ্কারের মধ্যে আমরা নিউট্রনের আবিষ্কার কিন্তু জানবো যে অনেক বছর পরে হবে, প্রায় 2 দশক পরে। এটা 1910-11 দিকের ঘটনা থেকে শুরু করে প্রায় 1932 সালের দিকে রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক কিন্তু তিনি একটা পরীক্ষার দ্বারা যে সুস্পষ্ট ভাবে তিনি নিউট্রনের আবিষ্কারটা করবেন। যদিও রাদারফোর্ড পরবর্তীকালে 1920 খ্রিস্টাব্দের দিকে, যদিও তাহলে নিউট্রনের যে অস্তিত্ব সম্পর্কে রাদারফোর্ড কিন্তু 1920 সালের দিকে রাদারফোর্ড তিনি একটা ভবিষ্যৎবাণী করে যাবেন যে পরমাণুর নিউক্লিয়াসের ভেতর একটা শুধুমাত্র প্রোটন একসঙ্গে নেই, তার মধ্যে অদৃশ্য আর এক অদৃশ্য নয়, যেটা ভর আধানহীন আর একটা সমভরের বিশিষ্ট কণা রয়েছে। তিনি কাল্পনিকভাবে উল্লেখ করেও যাবেন, প্রস্তাবিত করে যাবেন, কিন্তু তিনি খোঁজ পাননি। কিন্তু পরবর্তীকালে 1932 খ্রিস্টাব্দের দিকে স্যাডউইক, রাদারফোর্ডের এই ছাত্র, তিনি আবিষ্কার করবেন যে নিউটন। না, তিনি কিভাবে নির্ণয় করবেন? বেরিলিয়াম 49 নামক একটা মৌলের উপর, পাতের উপর তিনি আলফা কণাকে তার উপর ফেলে সেখান থেকে তিনি সৃষ্টি করবেন কার্বন, এবং সেখানে তৈরি হবে প্রোটন, নিউট্রন নামক একটা কণার যে আবিষ্কার এখানে হবে। তো 9-13, তো এখানে 12, এইভাবে এইরকম একটা কণার কিন্তু আবিষ্কার তিনি একটা পরীক্ষার মধ্য দিয়ে তিনি করবেন। তো আলফা কণার উৎস স্রোত হিসাবে নিয়ে তার উপর তিনি কিন্তু যে একটা পাত, বেরিলিয়ামের পাত, পরবর্তীকালে আর একটা প্যারাফিন মোমের পাত রেখে সেখান থেকে তিনি পেয়ে যাবেন। তো একটা পরীক্ষার ছক তোমরা বইতে পাবে এইভাবে, যে একটা পরীক্ষার মধ্য দিয়ে নিউট্রন পার্টিকেল কণার আবিষ্কার হবে। তো কেন নিউট্রন খুঁজতে এত দেরি হলো? তো আমরা জানি যে কোনো বৈশিষ্ট্যযুক্ত কোনো পদার্থকে সহজে খুঁজে বের করতে পারবো, কিন্তু যার বৈশিষ্ট্য কোনোটার মধ্যে নেই, আমরা যদি সচরাচর এমনি বলি একটা ভালো লোক কিংবা একটা খারাপ লোককে আমরা স্পষ্ট ভাবে আমরা ধরো খুঁজে বের করতে পারি, এই ছেলেটা খুব খারাপ কিংবা এই ছেলেটা খুব ভালো, কিন্তু যে ছেলেটা কোনো উত্তর দেয় না, সে কোনো যুক্তি দেয় না, তাহলে তার সম্পর্কে কিন্তু ধারণা করা কঠিন। তো এইরকম ভাবে কোনো গুণ তার যদি বৈশিষ্ট্য প্রদর্শন না করে, তাকে কিন্তু খুঁজে পাওয়া কিন্তু অনেকটাই কঠিন। তো নিউট্রন পার্টিকেল আবিষ্কার কিন্তু একটা
অনেক দীর্ঘ সময়ব্যাপী পরীক্ষা, কিন্তু এর আবিষ্কার কিন্তু অনেক যুগান্তকারী আবিষ্কারে পরিণত হবে, কারণ এই নিউট্রন কণা দিয়েই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়াগুলো ঘটাতে কিন্তু এর সহায়ককারী হবে। তো এইভাবে আজকের ক্লাসে তোমরা শুধু জানলে যে পরমাণু সম্পর্কে যে অবিভাজ্য ধারণাটা ছিল, সেই প্রাচীন ধারণা বা পূর্ববর্তী ধারণা থেকে কিভাবে পরমাণুকেও যে বিভাজ্য করা সম্ভব এবং পরমাণুকে ভেঙে যে সমস্ত ভিন্ন ভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল গুলোকেও পাওয়া যায়, তাদের আবিষ্কার কিংবা তাদের ভর, তাদের আধান, নামকরণ কাদের দ্বারা হয়েছে, সবকিছুই জানলাম। তো পরমাণুর মধ্যেও কিন্তু আরো অনেক এক ধরনের সাব অ্যাটমিক কণাও আমরা পেয়ে যাব, যে নিউক্লিয়াসের মধ্যে থাকে মেসন কণা। মেসন কিন্তু তিন ধরনের মেসন কণা রয়েছে। সেই মেসন কণার ভর প্রোটনের থেকেও কম, কিন্তু নিউট্রনের থেকে বেশি। আমরা পরীক্ষা নিরীক্ষা করে পাবো যে প্রায় 200 গুণ, একটা যে ইলেকট্রনের ভরের 200 গুণ হবে মেসন কণাগুলোর ভর। তো এই রকম ভাবে এই ধরনের কণাগুলো আমরা যখন নিউক্লিয় বল পড়ব, সেখানে এই কণাটার অস্তিত্ব যদিও বাইরের জগতে আমরা পাই না, কিন্তু ওর মধ্যে অস্তিত্ব আছে ধরে নিয়ে কিন্তু আমরা সেখানে একটা থিওরি পাবো। তো এইভাবে আজকের এই ছোট্ট ক্লাসটাকে তোমরা দেখে তোমরা বোঝার চেষ্টা করো।